নমস্কার, আমি অভিজিৎ। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাকে স্বাগত। আজকের খবরের শিরোনামে, কলকাতায় ঊর্ধ্বগামী করোনা গ্রাফ, উদ্বেগ নয় সতর্কতা জরুরি। আবারও গ্রেপ্তার গ্রেটা থানবার্গ, গাজা উপকূলে মানবিক সহায়তা মিশনে বাধা। গণপরিবহন ব্যবস্থায় সাড়া ফেলে বিশ্বের সর্বোচ্চ মেট্রো স্টেশন বানানোর পথে দুবাই। মাটি থেকে ৭৪ মিটার উঁচুতে এমআর প্রপার্টি স্টেশন বানানোর নকশা করেছে বিশ্বব্যাপী প্রশংসিত আমেরিকার স্থাপত্য সংস্থা স্কিডমোর এবং ওয়িংস অ্যান্ড মেরিল। ১১,০০০ স্কোয়ার মিটার এলাকা জুড়ে বিস্তৃত স্টেশনটি প্রতিদিন ১,৬০,০০০ যাত্রীকে পরিষেবা দিতে পারবে। সমুদ্র দূষণের বিরুদ্ধে যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে জাপান। এবার তাদের বিজ্ঞানীরা এমন এক নতুন ধরনের প্লাস্টিকের সন্ধান পেয়েছেন যা সমুদ্রের নোনা জলে গিয়ে পড়লে সঙ্গে সঙ্গেই গলে মিশে যাবে এবং পরিবেশ বান্ধব উপাদানে তৈরি পলিমার ক্ষতিও করবে না সমুদ্রের। শুরু করছি আজকের বিশেষ খবর। দেশ জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে কোভিডের আক্রান্তের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ উঠে এসেছে সংক্রমণ তালিকার তৃতীয় স্থানে। কলকাতাতেও লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। শহরের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্তরা। তবে বয়স ও কোমরবিডিটির সমস্যা না থাকলে মৃদু উপসর্গ কয়েকদিনের মধ্যেই সেরে যাচ্ছে। এ বিষয়ে জানবো আমাদের প্রতিনিধির থেকে। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1। সারা দেশের মতো এ রাজ্যেও বাড়ছে সংক্রমণ। পশ্চিমবঙ্গ উঠে এসেছে সংক্রমণের তালিকার তৃতীয় স্থানে। কলকাতায়ও লাফিয়ে বাড়ছে সংক্রমণের গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, রাজ্যে ৭৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই আক্রান্তদের মধ্যে বৃহত্তর কলকাতার বাসিন্দা ৪২৬ জন। শুধু কলকাতা পুরসভাতেই ৩৭০ জন করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে, অর্থাৎ রাজ্যে আক্রান্তদের প্রায় অর্ধেক কলকাতার বাসিন্দা। চলতি বছরে কলকাতায় করোনায় প্রাণ গিয়েছে ৩ জনের। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, করোনা নমুনা সংগ্রহের জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে কাউন্টার খোলা হয়েছে। দৈনিক ৩ ঘন্টার নমুনা সংগ্রহের কাজও চলছে। করোনা নিয়ে নবান্নে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় প্রস্তুতি সারা হয়ে গিয়েছে এবং প্যান্ডামিক আর হবে না বলে জানিয়েছেন তিনি। চিকিৎসকরা জানাচ্ছেন, করোনার এই নতুন উপপ্রজাতি আগের তুলনায় অনেক বেশি সংক্রামক। এই উপপ্রজাতির ভাইরাসগুলির স্পাইক প্রোটিনে জিন মিউটেশনের ফলে এমন পরিবর্তন হয়েছে, যার জেরে মানুষের শরীরে কোভিডের বিরুদ্ধে গড়ে ওঠা ইমিউনিটিকে সহজেই ফাঁকি দিচ্ছে ভাইরাস। কিন্তু তার মারণ ক্ষমতা চলে গিয়েছে। বয়স ও কোমরবিডিটির সমস্যা না থাকলে সুস্থ হয়ে যাচ্ছেন তারা। এখন করোনার উপসর্গ হিসেবে সর্দি, কাশি, জ্বর, হাত পা ব্যথা, গলা ব্যথার সঙ্গে এই নতুন স্ট্রেনে ডায়রিয়া ও পেট ব্যথাও লক্ষিত হচ্ছে। কোমরবিডিটি যুক্ত প্রবীণ নাগরিক সহ এই নতুন স্ট্রেনে আক্রান্ত হচ্ছে শিশুরাও। এমতাবস্থায় সতর্ক থাকা, মাস্ক পরা, নিয়ম করে হাত ধোয়ার সঙ্গে সামান্য উপসর্গ পরিলক্ষিত হলে করোনা টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যে কোভিডটা হচ্ছে, যে স্ট্রেন দিয়ে হচ্ছে, সেটা কিন্তু অতখানি মারাত্মক নয়। এ ব্যাপারে একটা বেসিক জিনিস যেটা জানা উচিত, যে কোনো ভাইরাল ইনফেকশন প্রথমে যখন আসে তার প্যাথোজেনিসিটি অনেক বেশি থাকে এবং সমস্ত ভাইরাস, পৃথিবীতে আজ অবধি যত ভাইরাস মানুষকে আক্রমণ করেছে, সেই ভাইরাসগুলো কিন্তু যত দিন যায় তারা মিউটেট করে, অর্থাৎ তাদের চেঞ্জ করে নেয় নিজেকে। মিউটেট পুরো হোল মিউটেশন অনেক সময় হয়ে গিয়ে সেটা আরও ভয়ঙ্কর হতে পারে, অথবা আরও নরম প্রকৃতি, যার প্যাথোজেনিসিটি, ইমিউনোজেনিসিটি কমে যায়।
ইউজুয়ালি দ্বিতীয়টাই হয়। যত মিউটেশন হয় তাদের রোগ করার ক্ষমতাটা আস্তে 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 কমে আসে। তো এখন যে স্ট্রেনটা সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে এসে গেছে, সেটা কিন্তু খুব ভয়ানক প্যাথোজেনিক কিছু নয়, কিন্তু একদম কি নয় তা নয়। এটা যাদের ইমিউনিটি কম, যেমন ধরুন এক্সট্রিমস অফ এজ, মানে বয়স কম এবং বয়স অনেক বেশি, 70-80 উপরে বয়স, যাদের বিভিন্ন অসুখ আছে যার জন্য তারা ইমিউনোলজিক্যালি ইনস্টেবল, যেমন ধরুন ডায়াবেটিস আছে, ক্যান্সার আছে, সিওপিডি আছে, অ্যাজমা আছে, অন্যান্য অসুখ আছে যেগুলোতে তাদের হার্টের অসুখ আছে, তাদের চিকিৎসা নিয়মিত করতে হয়, প্রচুর ওষুধ খান, বয়স হয়ে গেছে, শ্বাসকষ্টে ভোগেন প্রায়ই, তাদের সম্ভাবনাটা প্যাথোজেনিসিটিটা তাদের ক্ষেত্রে হয়তো বেশি হবে। তাদের ক্ষেত্রে হয়তো মৃত্যুর সম্ভাবনা যে একদম উড়িয়ে দেওয়া যায় তা নয়, কিন্তু সে পার্সেন্টেজটা অনেক কম। কাজে এই মুহূর্তে আমাদের একটু ওয়াচফুল হতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। সম্ভব হলে আবার যে কোভিড প্রোটোকল আমরা 2 বছর 2.5 বছর ধরে মেনে চলেছি, সেটাকে আবার মানতে হবে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। বিশ্বজুড়ে জলবায়ু ও পরিবেশ আন্দোলনের এক অগ্রণী মুখ গ্রেটা থানবার্গ আবারও পুলিশের হাতে আটক হয়েছেন। এবার ঘটনাটি ঘটেছে গাজা উপকূলে, যেখানে তিনি একটি মানবিক সহায়তা মিশনে অংশ নিচ্ছিলেন। অতীতেও বহুবার তাকে বিভিন্ন দেশে পরিবেশ সংক্রান্ত আন্দোলনের সময় গ্রেপ্তার হতে দেখা গিয়েছে। এখন তিনি কোথায় রয়েছেন, বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। এবছর চলতি মাসে সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ অংশ নিয়েছিলেন একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা অভিযানে, যেখানে ম্যাডলিন নামক একটি জাহাজে করে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তিনি ও তার সহকর্মীরা। উদ্দেশ্য ছিল খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জাম সরবরাহ করা। কিন্তু আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী জাহাজটি থামিয়ে দেয় এবং গ্রেটা থুনবার্গ সহ যাত্রীদের আটক করে ইসরায়েলে নিয়ে যায়। পরবর্তীতে গ্রেটা ও আরও 3 জন কর্মী স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। ইসরায়েল থেকে তাদের প্যারিস হয়ে সুইডেনে ফেরত পাঠানো হয়। প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে পৌঁছে থুনবার্গ ইসরায়েলের এই পদক্ষেপকে অবৈধ অপহরণ বলে উল্লেখ করেন এবং গাজায় চলমান মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। বর্তমানে তিনি সুইডেনেই অবস্থান করছেন এবং এই ঘটনার নিন্দা জানিয়ে অবরুদ্ধ গাজার মানুষ ও এখনও ইসরায়েলে আটক থাকা কর্মীদের মুক্তির দাবি জানাচ্ছেন। তবে এটিই প্রথম নয়। 2024 সালের এপ্রিলে তিনি নেদারল্যান্ডসের হেগ শহরে জীবাশ্ম জ্বালানির ভর্তুকির বিরুদ্ধে এক প্রতিবাদে অংশ নিয়ে 2 বার গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়াও 2023 সালে জার্মানিতে কয়লা খনির সম্প্রসারণ রোধে অংশ নিয়ে তিনি গ্রেপ্তার হন। গ্রেটা থুনবার্গের এই শান্তিপূর্ণ প্রতিবাদগুলো তাকে বিশ্বজুড়ে একটি সাহসী ও অটল কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যিনি পরিবেশ ও মানবতার পক্ষে সংগ্রাম করে চলেছেন। আজকের খবর এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।